সময়টা ২০১৯ সাল। এক তরুণ ব্যবসায়ী রওনক আহমেদ বন্ধুদেরকে নিয়ে ঘুরতে আসে কক্সবাজারে। কে জানতো সেই সমুদ্র সৈকতেই ঘুরতে যাচ্ছে এমন এক ঘটনা যা বদলে দেবে রওনকের পুরো জীবন। একটা ভাইরাল ভিডিও, সেখান থেকে প্রেম, তারপর ভুল বোঝাবুঝি আর এক অবাক করা ভালোবাসা, যা ধীরে ধীরে রওনক আর পিউ নামের একটি মেয়ে দুজনের ভাগ্যকে জড়িয়ে ফেলে এক জটিল সম্পর্কে। কিন্তু যখন ভালোবাসা আর বাস্তবতার সংঘাত শুরু হয়, তখন কে থাকে পাশে আর কে হয়ে যায় অপরাধী। ঠিক তখনই পৃথিবীতে নেমে আসে এক ভয়ঙ্কর সময়ে, যখন পুরো পৃথিবী থেমে যায় এক মহামারীতে। আজ আমরা এরকমই একটা গল্প এক্সপ্লেইন করব, যেখানে ভালোবাসা, ত্যাগ, ভুল বোঝাবুঝি আর ভাগ্য সব মিলিয়ে তৈরি হয় এক আবেগঘন কাহিনী, যার নাম তোমার জন্য মন। সময়টা ২০১৯ সালের। রওনক আহমেদ পেশায় একজন তরুণ উদীয়মান ব্যবসায়ী। কাজের ফাঁকে বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। কে জানতো সেখানে সবসময় বন্ধুদের মধ্যে প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী হিসাবে আলাদা থাকা ছেলেটির জীবনে এমন একটা ঘটনা ঘটবে যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কিছুক্ষণ সমুদ্রে ঝাপাঝাপি করে সাগর পাড়ে রওনক বসে একটু ফেসবুকে রিল দেখছিল। হঠাৎ করেই তার চোখে পড়ে যায় একটি ভাইরাল ভিডিও। কিছুদিন আগে তৈ 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 আমার বৈয়ম পাখি কই গানের সাথে নাচ করছিল সারা নামের একটি মেয়ে। কিন্তু নাচতে নাচতে হঠাৎই পিছলা খেয়ে পড়ে যায় সে, আর এই ভিডিওটা আপলোড করে দেয় তার বান্ধবী। ভিডিওটি দেখে হাসতে হাসতে হঠাৎই রওনক লক্ষ্য করে ভিডিওর সেই দুটি মেয়ে তার সামনেই দাঁড়িয়ে আছে কক্সবাজার সমুদ্র সৈকতে। দেখা যাচ্ছে সারা মেয়েটা প্রচণ্ড রেগে আছে তার বান্ধবীর উপর, যে কেন তার বান্ধবী তার পড়ে যাওয়ার ভিডিওটা আপলোড করেছে, আর তার বান্ধবী চেষ্টা করছে সারার রাগ ভাঙানোর। রাতে তাদের আবার দেখা হয় একটা রেস্টুরেন্টে। সেখানে রওনক তার বন্ধুদের নিয়ে ডিনার করছিল, আর হঠাৎই দেখতে পায় সেখানে হাজির হয়েছে সারা এবং তার বান্ধবী। কিন্তু সেখানে সারাকে দেখে সবার মনে পড়ে যায় সেই পিছলে পড়ে যাওয়ার ভিডিওর কথা, আর হেসে ওঠে সবাই। ফলে সারা আবারও ক্ষেপে যায় আর বাইরে চলে যায়। তার মিষ্টি চেহারার বান্ধবীটা কিন্তু তখনও মাপ চেয়েই চলেছে, এমনকি ভিডিওটা তখন আপলোড করার জন্য ক্ষমা চাইতে চাইতে কেঁদেই দিয়েছে সে। মেয়েটার এমন কান্না দেখে রওনকের খুব কষ্ট হয়। সে সিদ্ধান্ত নেয় মেয়েটাকে সাহায্য করবে। সে দৌড়ে বাইরে যায় আর সারাকে বলে, পিছলা খাওয়ার ঘটনাটা বাদ দিলে আপনি কিন্তু খুব ভালো নাচেন। আপনার বান্ধবী ভিডিওটা না করলে আমরা তো জানতেই পারতাম না যে আপনার এত ভালো নাচের গুণ আছে। স্ট্রেঞ্জারের কাছ থেকে প্রশংসাসূচক কথা শুনে একটু খুশিই হয় সারা। তবে তার বান্ধবী বুঝতে পারে ছেলেটা এসব কিছুই বলছে সারার রাগ ভাঙানোর জন্য। তবে আপাতত সে এটা নিয়ে খুশিই থাকে যে তার বান্ধবীর সাথে সম্পর্কের বরফ বোধহয় গলতে চলেছে। সারার এই বান্ধবীটার নাম পিউ। সারা জীবন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকায় রওনক কখনো কারো সঙ্গে প্রেম করেনি, কিন্তু এই পিউকে দেখে তার প্রচণ্ড ভালো লেগে যায়, কারণ এই মেয়েটা তার বান্ধবী সারার কাছে বারবার মাফ চাচ্ছিল। অন্য একজন কষ্ট পাচ্ছে দেখে নিজে থেকে বারবার মাফ চাওয়া, এই চারিত্রিক গুণ রওনকের কাছে পিউকে করে তোলে আলাদা। রওনক তো হোটেলে ফিরে এসে বন্ধুদের কাছে ঘোষণা করেই বসে যে এই মেয়েকেই সে বিয়ে করবে। পরদিন সকালে পিউদের হোটেলের নিচে বসে থাকে সে। পিউ নিচে নামলে তার সঙ্গে পরিচিত হয়। রওনককে পিউ গত রাতের সাপোর্টের জন্য ধন্যবাদ জানায়। অন্যদিকে রওনক পিউ এর মানসিকতার প্রশংসা করে এবং পিউকে যে তার ভালো লেগেছে অকপটে সে কথা জানিয়ে দেয়। পিউ অবশ্য কোনো রেসপন্স না করলেও রওনককে কিছুটা প্রশ্রয় দেয়। সেদিন পিউ মেরিন ড্রাইভে ঘুরতে যাওয়ার জন্য সঙ্গী খুঁজছিল। রওনক সানন্দে পিউকে নিয়ে রওনা করে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। যাবার আগে অবশ্য পিউ সেই গাড়ির এবং রওনকের ছবি তুলে পাঠিয়ে দেয় তার বান্ধবীর মেসেঞ্জারে, যাতে কোনো বিপদ হলে সে ট্রেস করতে পারে। রওনক কথায় কথায় জানতে পারে পিউও তার মতো যশোরেরই লোক। রওনক এটা আগেই ধারণা করেছিল, কারণ যশোরের মেয়েরা নাকি একটু বেশি সাবধানী হয়। তারা একটা ছাদ খোলা হলুদ জিপে করে অসাধারণ মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। সাগরের পাড়ে তারা দাঁড়িয়ে একসাথে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে আর সময় কাটানোর জন্য বিভিন্ন গেম খেলে। এর মধ্যে একটা ছিল একজন কানে হেডফোন নিয়ে দাঁড়িয়ে থাকবে, ফুল ভলিউমে গান চলবে, আর অন্যজন কোনো একটা কথা বলবে। মুখের নড়াচড়া আর বাচনভঙ্গি দেখে অন্যজনকে গেস করতে হবে কথাটা কি হতে পারে। তো রওনক পিউকে বলে, খাইলাম গু।
আর পিউ ভাবে রনক বলেছে আই লাভ ইউ। তো এসব নিয়ে খুনসুটি করতে করতে তাদের সেদিনটা বেশ ভালোই কাটে। রাতে হোটেলে ফিরে আসে তারা। রনক পিউকে প্রপোজ করলেও পিউ কিন্তু হ্যাঁ না কিছুই বলে না, কারণ যে পারদ যত দ্রুত ওপরে ওঠে সেটা নামতে সময় নেয় আরো কম। কাজেই আপাতত তাদের সম্পর্কটাকে ঝুলিয়ে রেখেই তারা কক্সবাজার চ্যাপ্টার শেষ করে। ছোটবেলা থেকে দুজনেই যশোরে থাকলেও তাদের কিন্তু আগে কখনো দেখা হয়নি। তবে কক্সবাজার থেকে ফিরে আসার পর তারা প্রায়ই ঘোরাঘুরি করত এলাকায়। পিউ খুব অবাক হতো, কারণ রনক কখনো পিউকে তার ফেসবুক আইডি দেয়নি। রনক বলতো সে ফেসবুক চালায় না। আবার পিউর অনেক ইচ্ছে ছিল রনকের পরিবার সম্পর্কে জানার, তবে পিউ এসব ব্যাপার নিয়ে মোটামুটি অন্ধকারেই ছিল বলা যায়। তবে এসব কিছুর মধ্যে রনক পিউকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসে। পিউ রাজি থাকলে আজকেই সে তার বাবাকে পিউর কথা বলবে। পিউর অবশ্য প্রেমে আপত্তি থাকলেও বিয়েতে কোনো আপত্তি ছিল না। এমনিতেও রনক ভদ্র মার্জিত একটি ছেলে, ভালো ব্যবসা করে, আর সবচেয়ে বড় কথা পিউ হচ্ছে তার প্রথম প্রেম। তাই পিউ বিয়ের ক্ষেত্রে রাজি হয়ে যায়। তবে বাসায় পিউ এর জন্য অপেক্ষা করছিল একটা সারপ্রাইজ। পিউ বাসায় গিয়ে দেখতে পায় তার বান্ধবী খোঁজ নিয়ে রনকের ব্যাপারে একটা ভয়ঙ্কর খবর নিয়ে এসেছে। রনক তার ব্যাপারে সবই বলেছে পিউকে, তবে একটা ব্যাপার ছাড়া, সেটা হলো রনকের পুরো নাম রৌনক আহমেদ হাজারি। সে যশোরের কুখ্যাত হাজারি পরিবারের ছেলে। এই হাজারি পরিবার নাকি সেখানকার রাজনীতি, চাঁদাবাজি, মারামারি এসব কিছুর সাথে জড়িত। এমনকি রনক নিজেও নাকি এলাকার একজন যুবনেতা, যাকে সবাই চেনে রণ হাজারি নামে। পিউর বান্ধবী সারা শফিক নামের এক লোককে নিয়ে আসে। সেই লোক সাক্ষ্য দেয় সে নিজে দেখেছে রনককে মারামারি করতে। এমনকি রনক নাকি একবার মেরে তার পা ভেঙে দিয়েছিল। পিউর মাথায় যেন বাজ ভেঙে পড়ে। এমন সময় পিউর বাবা সবুর সাহেবের কল আসে। তিনি ইটালিতে শেফ হিসেবে কাজ করেন। পিউ সম্মতি দেওয়ার পরেই রনকের বাবা শামসুদ্দিন হাজারি তাকে ফোন দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে। রনকের পরিবার আগামীকালই পিউকে দেখতে তাদের বাড়িতে আসতে চায়, কিন্তু পিউর বাবাও চান না হাজারি বাড়ির ছেলের সঙ্গে পিউর বিয়ে হোক। আবার সরাসরি তাদেরকে না করেও এলাকায় বিপদে পড়তে চান না। তিনি তার এক চাচাতো ভাই সমু চৌধুরীকে টেকনিক্যালি সব হ্যান্ডেল করার দায়িত্ব দেন। পিউ অবশ্য আর নিজেকে ধরে রাখতে পারে না। ফোন করে রনককে তার হাজারি টাইটেল আগে না বলার জন্য গালাগালি করতে থাকে, আর এলাকায় গুন্ডামি, মাস্তানি ইত্যাদি করার জন্য ধমকাতে থাকে। তবে রনক কিছুই বুঝতে পারে না, কিসের গুন্ডামি, কিসের মাস্তানি। সে তো রাজনীতিবিদ নয়, সারা জীবন ব্যবসার সাথেই জড়িয়ে থেকেছে। তবে সত্য মিথ্যা যাচাই করার সময় পিউর নেই। সে ফোন সুইচড অফ করে রনকের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। সেই রাতটা নির্ঘুম কাটে রনকের। আগের শিডিউল অনুযায়ী পরদিন তারা ফুল ফ্যামিলি নিয়ে যায় পিউয়ের বাসায় মেয়ে দেখতে। শুরুতে পিউর মা সবার সঙ্গে বেশ ভালো ব্যবহারিক করেন, আপ্যায়নও করেন, কিন্তু হঠাৎ করেই পিউর চাচা বলে ওঠে রনকের নামে কোনো মামলা আছে কিনা। এ কথা শুনে শামসুদ্দিন হাজারি ক্ষেপে যান। বাড়িতে ডেকে এভাবে অপমান করার মানে কি? তবে রনক পিউর চাচাকে বোঝানোর চেষ্টা করেন যে হাজারি বংশ অনেক বড়। চাচা, ফুপু, খালা, মামা সব মিলিয়ে যশোরে তাদের ৩০টারও বেশি পরিবার আছে। আত্মীয় স্বজনদের মধ্যে এক একজন এক এক পার্টি করে, কারো কারো নামে রাজনৈতিক মামলাও আছে, কিন্তু তাদের পরিবার এসবের মধ্যে নেই। রনক নিজেও ব্যবসার সাথে জড়িত, সে রাজনীতি করে না, বরং সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত সে। তবে এসব মানতে নারাজ পিউর চাচা সমু চৌধুরী। সে সাফসাফ বলে দেয় এই পরিবারে বিয়ে হলে পিউর কোনো নিরাপত্তা থাকবে না, কারণ হাজারি পরিবারের অনেক শত্রু আছে, আর এলাকার সবাই আপাতত হাজারিদের ভয় পাচ্ছে। কিন্তু ভবিষ্যতে কিছু হলে তখন তার ভাতিজির কি হবে? এসব কথা কাটাকাটির এক পর্যায়ে রনকের বাবা শামসুদ্দিন হাজারি অপমানে পিউদের বাড়ি থেকে বের হয়ে যায়। রনক পিউর সঙ্গে দেখা করতে চাইছিল, কিন্তু পিউ নিজে এসে রনককে বের করে দেয়। এ ঘটনার পর পিউদের পরিবারে স্বস্তি ফিরে আসে। যাক, রাজনৈতিক পরিবারে বিয়ের হাত থেকে পিউকে বাঁচানো গেল। কিন্তু আসলেও কি তাই? এই ঘটনা পিউ এবং রনক দুজনকেই অনেক বেশি আঘাত করে। পিউ একদিন রনককে দেখতে পায় একটা পরিবেশ রক্ষা আন্দোলনের ব্যানারে ভূমিদস্যুদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। পিউকে দেখে সে স্টেজ থেকে নেমে দৌড়ে আসে। সে পিউকে বোঝানোর চেষ্টা করে এটা সত্যি যে সে ইচ্ছে করে প্রথম দিকে নিজের নামের সঙ্গে হাজারি বলেনি, কারণ তার একটা ভয় ছিল যে হাজারি নামটা শুনলেই পিউ হয়তো প্রথমেই তাকে এড়িয়ে যেত। বিরোধী পক্ষরা তার নামে অনেক অপপ্রচার চালিয়ে রেখেছে, কিন্তু এসব কোনো কিছুর সঙ্গেই সে জড়িত না। পিউ তাকে এড়িয়ে সেখান থেকে চলে আসে। এর মধ্যে পিউর পরিবার কিন্তু বসে থাকে না, তারা পিউর জন্য বিয়ের পাত্র দেখা শুরু করে দেয়।
তবে এভাবে রাস্তাঘাটে সিন ক্রিয়েট করা পিউর কাছে ভালো লাগছিল না। তাই সে তার বান্ধবী সারাকে নিয়ে রৌনকের সঙ্গে শেষবারের মতো দেখা করতে যায়। পিউর মূল উদ্দেশ্য ছিল রৌনককে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করা, যাতে তার বিয়ের জন্য পাত্র দেখা শুরু করলে রৌনক কোনো ধরনের ঝামেলা না করে। কিন্তু রৌনক তাকে আবারও বোঝানোর চেষ্টা করে যে হাজারিবাড়ির ছেলে হলেও সে কোনো রকম খারাপ কাজের সঙ্গে জড়িত না। কিন্তু পিউ এসব যুক্তি বোঝার মতো মানসিকতাই ছিল না। রৌনক যতবারই তাকে জোরাজুরি করতে থাকে ব্রেকআপ না করার জন্য, পিউ সরাসরি বলে দেয় ব্রেকআপ করার কোনো দরকারই হবে না, কারণ তাদের মধ্যে কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। তো এ ঘটনার পর তো আর কিছু বলার থাকে না। রৌনক মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়ে। আর ওদিকে পিউর পরিবার থেকে পিউর জন্য একটা ডাক্তার পাত্র দেখা শুরু করে। এই পাত্রের নাম জাহাঙ্গীর। আমরা শুরুতেই দেখতে পাই এই জাহাঙ্গীর নামের ডাক্তার পাত্রটি খুব ফ্লেক্স নিচ্ছে। সে সবাইকে দেখাচ্ছে যে সে অনেক সাহসী এবং উপজেলা হাসপাতালে তার কথার বাইরে একটা গাছের পাতাও নড়ে না। তো যাই হোক, ডাক্তার ছেলেকে পিউর পরিবার খুব পছন্দ করে, আর পিউর সৌন্দর্যেও ডাক্তার পরিবারের সবাই মুগ্ধ হয়ে যায়। জাহাঙ্গীর চাইছিল পিউর সঙ্গে একটু আলাদা করে কথা বলতে। তবে জাহাঙ্গীরের সঙ্গে আলাদা কথা বলে পিউর কিন্তু তেমন একটা ভালো লাগে না, কারণ মানুষ হিসাবে জাহাঙ্গীর ছিল খুবই অহংকারী এবং অনেকটা নাক সিটকানো টাইপের। ডাক্তার হবার পর তার পোস্টিং হয়েছে একটা গ্রাম্য এলাকাতে, কিন্তু জাহাঙ্গীর সেখানে থাকতে চায় না। এতক্ষণ ধরে অনেক নীতিবাক্য আওড়ানো জাহাঙ্গীর সপ্তাহে অফিস করে 1 দিন বা 2 দিন, আর বাকিটা সময় সে ঢাকাতেই থাকে। বদলির জন্য সে জোর তদবির চালাচ্ছে। আশা করা যায় খুব দ্রুতই গ্রাম থেকে তার পোস্টিং শহরে চলে আসবে। জাহাঙ্গীর অহংকার করে আরো বলতে থাকে ডাক্তার পাত্র হওয়ায় অনেক মেয়ের বাবাই বাড়ি গাড়ি নিয়ে তার জন্য রেডি ছিল, কিন্তু পিউকে দেখে তার অনেক ভালো লেগে গেছে। পিউর সৌন্দর্যে মুগ্ধ হবার কারণে সে তার বাবাকে বলে দিয়েছে পিউর বাসা থেকে যেন কোনো যৌতুক দাবি না করে। তবে পিউর বাবা যদি ভালোবেসে কিছু উপহার দিতে চায় সেটার কথা আলাদা। তো যাই হোক, জাহাঙ্গীরের সঙ্গে কথা বলার পর পিউ তার বাবাকে ফোন করে জানায় যে জাহাঙ্গীর আসলে একটু অহংকারী এবং অনেকটা অহমিকা বোধ তার ভেতরে অনেক বেশি। পিউর বাবা অবশ্য ব্যাপারটাকে হালকাভাবেই নেয়। হাজার হোক, ছেলেটা অনেক কষ্ট করে পড়াশোনা করে ডাক্তার হয়েছে, তার মধ্যে একটু অহমিকা বোধ থাকতেই পারে। পিউ অবশ্য বিয়ের মতামতের ভারটা তার বাবা এবং পরিবারের হাতেই দিয়ে দেয়। এর মধ্যে হঠাৎ দৌড়ে আসে পিউর বান্ধবী সারা। সে আবার একটা ভয়ঙ্কর সংবাদ দেয়। সেটা হলো এখান থেকে যাবার সময় জাহাঙ্গীরকে নাকি রৌনকের লোকেরা তুলে নিয়ে গেছে। পিউ দ্রুত রৌনকের অফিসে চলে যায়। সে গিয়ে দেখতে পারে আসলেও রৌনকের বন্ধু বান্ধবেরা জাহাঙ্গীরকে উঠিয়ে নিয়ে এসেছে এবং তাকে মাঝখানে বসিয়ে বিভিন্ন রকম হাস্যরসাত্মক কাজ করছে। আর এতক্ষণ সাহসের বুলি আওড়ানো জাহাঙ্গীর একদম ভেজা বেড়ালের মতো তাদের মাঝখানে বসে আছে। পিউ রৌনককে তখনই বলে তাকে ছেড়ে দিতে, কিন্তু রৌনক পিউকে বলে সে জাহাঙ্গীরকে শুধুমাত্র এখানে নিয়ে এসেছে তার নাম জানার জন্য, কারণ রৌনকের নামে হাজারি থাকার জন্যই তো এত সমস্যা হয়েছে। সে বলে যে তুমি কেন জাহাঙ্গীর নামে একজনকে বিয়ে করছো? জাহাঙ্গীর নামেও তো একটা সন্ত্রাসী আছে, কালা জাহাঙ্গীর। তাহলে নামই যদি এত সমস্যা হয়, তোমার তো জাহাঙ্গীরকেও বিয়ে করা উচিত নয়। যাই হোক, পিউ এসব কথা শোনার মরি ছিল না। দ্রুত জাহাঙ্গীরকে ছেড়ে দিতে বাধ্য হয় রৌনক। তবে রৌনক সেখানে সেই শফিককেও ধরে এনেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এই শফিক একদম শুরুর দিকে পিউর কাছে এসে বলেছিল যে এক সময়ে রৌনক তাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছিল। পিউর সামনে এখন শফিক সেই ঘটনাটা স্বীকার করে যে আসলে কি হয়েছিল। শফিকের আসলে কিছু চারিত্রিক সমস্যা ছিল। পাশের গ্রামের মাত্র 9 বছরের একটা মেয়েকে ফুসলিয়ে সে কোলে বসিয়ে বিভিন্ন ব্যাড টাচ করছিল। এই ব্যাপারটা যখন গ্রামবাসী ধরে ফেলে তখন শফিককে পেটানো শুরু করে। খবর পেয়ে রৌনক তার বন্ধুদের নিয়ে সেখানে যায় এবং সেও যখন জানতে পারে যে শফিক একটা 9 বছরের মেয়েকে হ্যারাস করেছে, তখন তারাও শফিককে পেটাতে থাকে। তবে তারা সেদিন না থাকলে হয়তো গ্রামবাসী শফিককে মেরেই ফেলতো। শফিকের পা ভেঙে যাবার পর তারাই কিন্তু শফিককে হাসপাতালে নিয়ে এসেছিল। অর্থাৎ রৌনক সেদিন না গেলে গ্রামবাসী হয়তো পেটাতে পেটাতে শফিককে মেরেই ফেলতো। শফিকের কাছ থেকে সত্যটা জানার পর পিউ একটু অবাক হয়, কিন্তু এতদিনে অনেক বেশি দেরি হয়ে গেছে, কারণ তার বাসায় বিয়ের কথাবার্তা বেশ অনেকটাই এগিয়ে গেছে।
পিউ রৌনককে বলে সে রৌনককে কখনোই মেনে নিতে পারবে না। এই সমস্ত দাদাগিরি, হম্বিতম্বি, এলাকার ভেতরে অনেক পার্ট নিয়ে থাকা, এসব কিছুর সাথে পিউ পরিচিত না। তারা অনেক সহজ সরল এবং শান্ত স্বভাবের একটা পরিবার। সে চায় না তার স্বামীর জন্য সবাই সবসময় আতঙ্কিত থাকুক। পিউ এই ব্যাপারগুলো নিতে পারবে না। তো এ কথা বলার পর আর কিছু বলার থাকে না, তাই রৌনকও চুপ হয়ে যায় এবং পিউ সেখান থেকে চলে যায়। আর এখানেই শেষ হয় তাদের প্রেমের প্রথম অধ্যায়। তবে পিউ আর জাহাঙ্গীরের বিয়েটা কিন্তু পেন্ডিং হয়ে যায়, কারণ তার পরের বছর সারা বিশ্বে ঘনিয়ে আসে করোনা নামের সেই ভয়ঙ্কর মহামারী। শুরুতে আশেপাশের দেশে, পরে বাংলাদেশে ছড়িয়ে পড়তে থাকে তার প্রাদুর্ভাব। 2020 সালটা যেন থমকে দেয় পিউ এর জীবন। তীব্র আতঙ্কের মধ্যে তারা খবর পায় ইটালিতে হার্ট অ্যাটাক করে মারা গেছে তার বাবা সবুর সাহেব। বাবার মৃত্যু তাদেরকে শোকে স্তব্ধ করে দেয়। তবে তারা একদিক দিয়ে ভাগ্যবান ছিল যে সবুর সাহেব হার্ট অ্যাটাকে মারা যাওয়ায় তার লাশটা প্লেনে করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেছিল তার ইটালির কলিগরা। লাশ আনতে যেতে হবে এখন। পিউ প্রথমেই ফোন করে তার চাচাকে। তবে ভাই জীবিত থাকতে প্রবাসী ভাইয়ের টাকা নিয়ে জীবন চালানো লোকটি এখন কিন্তু ভাইয়ের লাশ আনতে সরাসরি না করে দেয়। সে নিজেও বৃদ্ধ হচ্ছে। ভাইয়ের লাশ আনতে যেয়ে কোনো রোগে আক্রান্ত হবার ঝুঁকি নিতে চায় না সে। তার চাচা পরামর্শ দেয় কোনো ট্রাক ভাড়া করে ঢাকায় পাঠিয়ে লাশ আনার জন্য। পিউ এরপরে ফোন দেয় তার হবু স্বামী জাহাঙ্গীরকে। তবে জাহাঙ্গীর তখন নিজেই বাড়িতে বসে থাকে সারাদিন। করোনার ভয়ে হাসপাতালে যাওয়াও বন্ধ করে দিয়েছে সে। আশেপাশে কত ডাক্তার আক্রান্ত হচ্ছে, তাই তার বাবা মা তাকে নিষেধ করে হবু শ্বশুরের লাশ আনতে যেতে। তবে সে পিউকে কথা দেয় যদি লাশ গ্রামে আসে তাহলে সে কোনোভাবে একটা পিপিই ম্যানেজ করে সারা শরীর ঢেকে ঢুকে জানাজা পড়তে আসবে, হাজার হোক হবু শ্বশুরের লাশ বলে কথা। পিউ এরপরে যোগাযোগ করে তার বান্ধবী সারার সঙ্গে। এমনিতে সবসময় পিউর জীবনে কি ভালো কি খারাপ সেটা নিয়ে ভাবনা চিন্তা করলেও এই বিপদের সময় সারা পিউ এর পাশে দাঁড়ায় না। পিউ অগত্যা একাই নেমে পড়ে ট্রাক ভাড়া করার উদ্দেশ্যে। যদিও তার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে, কিন্তু করোনার ভয়ে কোনো ট্রাক ড্রাইভারই সাহস করে না ঢাকায় যাবার। এদিকে লাশ চলে আসার সময় হয়ে যায়। ট্রাকের ব্যবস্থা করতে না পারায় পিউ একাই রওনা করে ঢাকার উদ্দেশ্যে। কারণ লাশ না আনতে পারলে এয়ারপোর্টে পড়ে থাকবে, পচা শুরু করলে বেওয়ারিশ লাশ হিসাবে তারা সেটাকে দাফন করে ফেলবে। ঢাকায় যাবার পর বিমান কর্তৃপক্ষের অফিসার পিউকে পরামর্শ দেয় তার উচিত হবে আপাতত লাশ গ্রামে নেওয়ার ঝামেলায় না যেয়ে লাশটাকে আঞ্জুমানে মফিদুল বা এই টাইপের কোনো চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে ঢাকাতেই দাফন করে ফেলতে। কারণ এই সময়ে লাশ নেওয়ার জন্য ট্রাক ম্যানেজ করা রীতিমতো অসম্ভব হয়ে পড়ার কথা। যাই হোক, লাশ বহনকারী কার্গো বিমান ল্যান্ড করার কথা ভোর 4টায়। অনিশ্চয়তার মাঝে এয়ারপোর্টের ওয়েটিং লাউঞ্জে ঘুমিয়ে পড়ে পিউ। সন্তানের কাঁধে এখন পিতার লাশের দায়িত্ব। কিভাবে কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না সে। পিউর ঘুম ভাঙে ভোরবেলায়। হঠাৎ তার পাশে দেখতে পায় সে রৌনককে। স্বপ্ন দেখছে না তো? না, এ তো আসলেও রৌনক। সেই রৌনক যাকে হাজারিবাড়ির খারাপ ছেলে বলে তাড়িয়ে দিয়েছিল পিউ। আজ তার বিপদের কথা শুনে ঝুঁকি নিয়ে সেই রৌনকই ছুটে এসেছে বিমানবন্দরে। লাশ এসে গেছে। দুজন লোক প্রোটেকশন গিয়ার পিপিই পরা অবস্থায় প্লেন থেকে লাশ ট্রলি করে নামিয়ে দিয়ে যায়। এলাকায় প্রভাব থাকায় রৌনক একটা ট্রাক ম্যানেজ করে এনেছে। সেই ট্রাকে সবুর সাহেবের লাশ উঠিয়ে তারা রওনা করে যশোরের উদ্দেশ্যে। মহামারীর আতঙ্কে ফাঁকা হাইওয়ে দিয়ে ছুটে যাচ্ছে লাশবাহী ট্রাকটা। পাশে নিশ্চুপ বসে আছে পিউ, আর অন্য পাশে রৌনক হাজারি, যাকে জীবিত অবস্থায় একদমই পছন্দ করতেন না সবুর সাহেব। কিন্তু মারা যাবার পরে সেই হয়ে গেল তার লাশের ত্রাণকর্তা। যাত্রা বিরতিতে ট্রাকের ড্রাইভারের সাথে রৌনক বাইরে যায় চা খেতে। হেল্পারের কাছে কিছু বিস্কুট দেয় পিউকে দেওয়ার জন্য। হেল্পার তো লাশের কাছে যাবে না, তাই দূর থেকে বিস্কিটটা ছুঁড়ে মারে পিউর দিকে। রৌনক এটা দেখে খুবই মেজাজ খারাপ করে এবং হেল্পারকে চড় মেরে বসে। একজন মানুষকে মৃত অবস্থায়ও যে সম্মান জানানো জরুরি সেটা নিয়ে রাগ হয়ে কিছু জ্ঞান দেয় সে হেল্পারকে। পিউর আস্তে আস্তে রৌনকের উপর দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে থাকে। আসলে নিজের উপর ঝামেলা না আসা পর্যন্ত মানুষ অন্যকে সাহায্যের গুরুত্ব বুঝতে পারে না। আগে রৌনকের কর্মকাণ্ড পিউর কাছে মনে হতো গুন্ডামি। এখন হেল্পারকে থাপ্পড় মারতে দেখে পিউর কাছে মনে হয় জীবনে একটু কঠোরতার প্রয়োজন আছে। গ্রামে পৌঁছানোর পর কবরে শায়িত করা হয় পিউর বাবাকে। বিধিনিষেধ ভেঙেই অনেক মানুষ জানাজা পড়তে আসে সবুর সাহেবের।
মেয়ে হিসেবে পিউর মনে একটু তৃপ্তির ভাব জন্মে। অন্তত তার পরিবারের অনেক প্রভাবশালী মানুষের চেয়ে সে ভালোভাবে নিজের বাবাকে শেষ সম্মানটা দিতে পেরেছে। জানাজা শেষ হয়ে যাবার অনেকক্ষণ পরে পিপিই পরে পিউর বাড়িতে ভয়ে ভয়ে আসে সেই কথিত সাহসী ডাক্তার জাহাঙ্গীর। এসেই সে বলতে থাকে কত কষ্ট করে সে একটা পিপিই জোগাড় করেছে পিউ এর কাছে আসার জন্য। পিউ জাহাঙ্গীরের ওপর এবার প্রথম রাগ দেখায়। আসলে ক্রাইসিসের সময়ে মানুষ ভেতরে কেমন সেটা বোঝা যায়। পিউ জাহাঙ্গীরকে জানায় তার বাবার লাশ সে নিয়ে এসেছে কোনো পিপিই ছাড়াই। অনেক মানুষ তার বাবার জানাজাতেও এসেছে কোনো পিপিই ছাড়াই, আর তার বাবা মহামারীতে নয় মারা গেছে হার্ট অ্যাটাকে। তারপরও এই এক পিপিই নিয়ে জাহাঙ্গীর যে নাটক করলো সেটা তার সহ্য করার মতো ছিল না। পিউ আর সেখানে থাকে না। এক বোতল হেক্সিজল এবং সাবান কিনে জীবনে প্রথমবারের মতো চলে যায় হাজারিবাড়িতে। সেই এলাকাতে ঢুকেই দেখে আশেপাশে সবাই একই বংশের। অনেকগুলো বাড়ির মধ্যে খুঁজে বের করে রৌনক হাজারির বাসা। রৌনকের বাবা পিউকে দেখেই ভীষণ অবাক হয়ে যায়। প্রথমে জোরে চিৎকার করলেও পরে পিউ ভয় পাচ্ছে দেখে আস্তে করে ডাক দেয় রৌনককে। রৌনকও অবাক হয়ে যায় পিউকে তাদের বাড়িতে দেখে। পিউ এসেছে রৌনককে স্যানিটাইজ করতে। সারা রাস্তা যেভাবে এসেছে রৌনক তাতে তার সাবান দিয়ে গোসল করে পরিষ্কার হওয়াটা জরুরি। পিউ ঘাট পাড়ে গিয়ে বলে এতদিন পরে সে রৌনককে চিনেছে। আগের ব্যবহারের জন্য ক্ষমা চাইলে তারা একে অপরকে জড়িয়ে ধরে। সম্ভবত সেই মেধাবী ডাক্তারের জায়গাতে পিউর বিয়ে হতে চলেছে সেই হাজারি বাড়ির ছেলে রৌনকের সাথেই। আর এই হ্যাপি এন্ডিং এর সাথেই শেষ হয় তোমার জন্য মন ওয়েব ফিল্মের কাহিনীটি। কখনো কখনো জীবনে এমন মানুষ আসে যাকে প্রথম দেখাতেই মনে হয় এটাই ঠিক মানুষটা, কিন্তু ভাগ্য, সমাজ আর ভুল বোঝাবুঝি মিলে ভালোবাসার গল্পগুলোকে জটিল করে তোলে। রৌনক আর পিউর গল্পটাও তেমনই একটা গল্প, যেখানে মজার একটা নাচের ভাইরাল ভিডিও থেকে শুরু হয়ে শেষ হয় জীবনের সবচেয়ে কঠিন সময়ে, সবচেয়ে গভীর ভালোবাসার মাধ্যমে। রৌনক হয়তো ছিল হাজারি পরিবারের ছেলে, কিন্তু সে দিন শেষে প্রমাণ করে দিয়েছে নাম বা পরিবার নয়, আসলে মানুষের কর্মটাই সবচেয়ে বড়। আর পিউ, সে বুঝে গিয়েছিল সত্যিকারের ভালোবাসা কখনোই পরিপূর্ণ মানুষকে খোঁজে না, বরং অপূর্ণ মানুষকে নিখুঁতভাবে গ্রহণ করাটাই আসল ভালোবাসা। আর সেই গ্রহণের মধ্যেই জন্ম নেয় এক নতুন শুরু। রৌনক আর পিউর জীবনের সব ভুল বোঝাবুঝি মুছে যায় আর জন্ম নেয় এক চিরস্থায়ী বন্ধন। এভাবেই শেষ হয় তোমার জন্য মন, এক ভালোবাসার গল্প যা আমাদের শেখায় ভালোবাসা কখনো দেরি করে কিন্তু হারায় না। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মন্তব্য জানান। আপনার জীবনের সাথে যদি এই গল্পের কোনো মিল খুঁজে পান তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরও সুন্দর সুন্দর বাংলা কন্টেন্ট এর রিভিউ দেখতে চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের আর ফর রিভিউ বাংলা চ্যানেলটি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। বিদায়।